স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। ধন্যবাদ এবং স্বাগত যুক্ত হয়েছেন। এবং দর্শক, অন্যান্য নানা বিষয়ের মাঝেই কিন্তু আমাদের অন্যান্য অতিথিরাও পর্যায়ক্রমে যুক্ত হবেন। আমরা আলোচনা শুরু করবার আগে চলুন এক নজরে অনলাইন পোর্টালগুলোর কি সংবাদ শিরোনাম করেছে দেখে আসি। প্রথম আলো আমাদের হাতে আছে যথারীতি। আসলে কিন্তু সেই খবর হচ্ছে ইরানের যে যুদ্ধ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন। এবং বলা হচ্ছে যে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর থেকে এখন পর্যন্ত দেশটির উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে ১,০০০-এর বেশি ড্রোন ছোড়া হয়েছে। এরপর আছে নিজ দেশের প্রশ্নের মুখে ট্রাম্প ইরানে হামলা নিয়ে নতুন ব্যাখ্যা দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। বিকেএমএ সভাপতিকে ফ্যাসিস্ট দোসর বলায় এনসিপির এমপি আলামিন অবরুদ্ধ ২ ঘন্টা পর উদ্ধার। এবং একটি মর্মান্তিক খবর আমরা জানি যে সীতাকুণ্ডে শিশু হত্যা, ধর্ষণ চেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলে রেখে যায় প্রতিবেশী এবং তাকে ধরাও হয়েছে। এবং দুর্ভাগ্যজনক, ইরা আর বেঁচে থাকা লড়াইয়ে হেরে গেছে আমরা জানি। এরপর আছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ নিয়ে বিশ্বের প্রভাবশালী কোন দেশের কী অবস্থান, সেই খবর। বিডি নিউজ 24 তারা বলছে বৈরুতে মার্কিন দূতাবাস বন্ধ, দূতাবাস পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফিরলে জানিয়ে দেওয়া হবে, সেই খবর। আমরা জানি যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত বন্ধন জোরদারে ঢাকায় পল কাপুর এসেছেন আমরা জানি 8:30টায়। বারবারই বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই চিঠিতে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ক্ষমতা নেওয়ার পর, এবং সেখানে যে বাণিজ্যিক চুক্তি হয়েছে গত সরকারের সময়, সেটি নিয়ে হয়তোবা আলোচনা হতে পারে, সেরকম একটি কথা বিশেষজ্ঞরা বলছেন। স্থানীয় সরকার, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বাবার সাথে বিরোধের বলি শিশু ইরামণি। এরপর আছে বাংলা ট্রিবিউন বলছে দেশে জ্বালানির মজুদ কত চলবে কতদিন। এই মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা, এরপর কিন্তু এই প্রসঙ্গটি সবার সামনে এখন আসছে, বিশেষ করে আমাদের মতো দেশে যে দেশগুলোকে জ্বালানি আমদানি করতে হয়, সেখানে বিশাল একটি বা প্রধান অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। এখন সেখানে এই যুদ্ধের ফলে আমাদের সামনে জ্বালানি সংকট হবে কিনা, এটি নিয়ে বারবারই সামনে প্রশ্ন আসছে। এর পাশাপাশি আছে ইরানের সরকার বিরোধী অভ্যুত্থানের আশায় ইসরায়েল, এবং আছে আসিফ মাহমুদের ব্যাংক হিসেব তলব, ইসরায়েল ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, শক্তি প্রয়োগের সমাধান নেই, যুদ্ধ থামানোর আহ্বান বেইজিংয়ের, সেই খবর। এবং মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর ঢাকায়, সেই খবর। দর্শক, ঘুরে ফিরে কিন্তু ইরান যুদ্ধের খবরই আসলে সকল গণমাধ্যম প্রধান শিরোনাম করেছে, কারণ আমাদের সাথে আসলে হ্যাঁ, এবং যেহেতু মধ্যপ্রাচ্যের সাথে আমাদের বাণিজ্যের একটি বিশাল জায়গা আছে, যার জন্যই আমরা আসলে সেই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আমাদের সাথে অন্যান্য অতিথিরা এর মধ্যে যুক্ত হয়েছেন। দর্শক, তাদেরকে আপনাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই। ডক্টর ASM আমানুল্লাহ, ভাইস চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জুকলুল আহসান, নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত এবং ধন্যবাদ যুক্ত হয়েছেন। এবং আমাদের সহকর্মীরা পর্যায়ক্রমে দর্শক যুক্ত হবেন বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। আমরা তাদের কাছ থেকে সর্বশেষ অবস্থা আমরা জানবো। ইলিয়াস খান, আপনাকে তো এইটা আলোচনাটা শুরুই করি। সেটি হচ্ছে যে আপনার দৃষ্টিতে 4 দিন হয়ে গেল এই যুদ্ধে, আজকে 5 দিনের মতো চলছে। দীর্ঘস্থায়ী কি হবে এই যুদ্ধ? আমার মনে হচ্ছে দীর্ঘস্থায়ী হবে, কারণ আপনি দেখেছেন আজকে একটা রিপোর্ট দেখলাম এইমাত্র একটু আগে, যে ড্রোনটার নাম ভুলে গেছি, কি শাহেদ ড্রোন, সেটি ইউক্রেনের পর এখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে কি বলে যে সেটি আতঙ্ক ছড়াচ্ছে। তো এটি কিন্তু একটা নতুন দিক। আমাদের এরকম ধারণা হয়েছিল যে যুদ্ধ শুরুর পর ইরান হয়তো 48 ঘন্টা 72 ঘন্টা টিকে থাকবে, এরকম একটা ধারণা কিন্তু অনেকে করেছিলেন। বাট এখন বাস্তবতা কিন্তু সেরকম মনে হচ্ছে। অলরেডি দূতাবাস একটি বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। তাদের নাগরিকদের কি বলবো জীবন ঝুঁকির মধ্যে পড়েছে যে দেশ, অনেক দেশ থেকে, মধ্যপ্রাচ্যে 11টি দেশ থেকে
মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তাদের নাগরিকদের সরে যেতে বলেছে। এটা তো এমনি এমনি বলেনি, এবং অলরেডি তো সক্ষমতা প্রমাণ করেছে। সারা পৃথিবীর বিরুদ্ধে ইরান যুদ্ধ করছে, কিন্তু এই দৃষ্টান্ত, এবং 4000 বছরের মধ্যে ইরান কিন্তু কারো কাছে কোনোদিন পরাজিত হয়নি। শুধু অনেক দিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন যতটা সহজ ভেবেছিল, যেমন ভেবেছিল কিন্তু রাশিয়া ইউক্রেনের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়, অনেকে ধারণা করেছে রাশিয়া ভেবেছিল যে এই 15 দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে, আমাদের যা লক্ষ্য সেটি অর্জন করতে পারবো। কিন্তু এখানেও কিন্তু একই অবস্থা। হয়তো আমেরিকা মনে করে পৃথিবীর দুটি পরমাণু শক্তিধর দেশ, আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং পুরো মধ্যপ্রাচ্যের বিস্ফোরা বলা হয় যে দেশটিকে, ইসরায়েল, তারা মিলে কিন্তু এই আক্রমণ করেছে। সো আক্রমণটি কিন্তু এখনও যে ইরানকে একদম ধ্বংস করে দিলাম সেই অবস্থায় যেতে পারেনি, কিন্তু এবং খুব সহজে পারবে বলেও আমি মনে করি না। যুদ্ধ আমি মনে করি প্রলম্বিত হবে। এর আগে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটি কাজ করেছে, যেমন ইরানের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তান, তাদের কিন্তু কিছু গেরিলা বাহিনী আছে যারা ইরান সরকারকে সাপোর্ট করে। তাদের মধ্যে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হয়েছে, তারা আটঘাট বেঁধে নেমেছিল। এটি কারণ আছে, বড় একটি কারণ হচ্ছে আপনি জানেন যে আজকে যে চীনের উত্থান, এটিকে দমানোর জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নানাভাবে চেষ্টা করছে। ইরানের ক্ষেত্রে সেই বিষয়টি কিন্তু কাজ করেছে, কারণ ইরান থেকে স্বল্প মূল্যে তেল কিনে থাকে চীন, এবং চীন কিন্তু অনেক তেল কনজামশন অনেক, কারণ দেশটি কিন্তু খুব দ্রুত অর্থনৈতিকভাবে খুব সুপার পাওয়ারের মতো হয়ে যাচ্ছে, অলরেডি হয়েছে সেকেন্ড অর্থনীতি, যদিও তারা এখনও কৌশলগতভাবে বলে যে আমরা উন্নয়নশীল দেশ। চীন কিন্তু এটা বলে নানা সুবিধা পাওয়ার জন্য। সুতরাং ইরানকে ধ্বংস করে চীনকে দমিয়ে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এখন কিন্তু চীন এবং রাশিয়াও একটু অ্যাক্টিভ হয়েছে, যদিও প্রথম দিকে তারা কোনো কথাই বলেনি। বাট আপনি নিশ্চয়ই জানেন যে গত বছর জুনে একটি যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সঙ্গে, 12 দিন ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে কিন্তু ইসরায়েল যেভাবে ভেবেছিল সেভাবে কিন্তু করতে পারেনি, যদিও নেতাদের মেরেছে, বাট ইরানকে ধ্বংস করে দিব, অনেক কিছু করব, সেটি কিন্তু তারা পারেনি। তারপর কিন্তু এটি কতটা নির্ভরযোগ্য আমরা বলতে পারবো না, বাট এরকম একটা প্রচার আছে। তারপর কিন্তু চীন এবং রাশিয়া কিছু অত্যাধুনিক অস্ত্র ইরানকে দিয়েছে, যার ফলে তাদের সেগুলো পরীক্ষাও করতে হবে সেটি কতটা কার্যকর। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল গত বছরই, নিশ্চয়ই আপনার মনে আছে, ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, তখন কিন্তু চীনের অনেক টেকনোলজি পাকিস্তান ব্যবহার করেছে, এবং সেটি কিন্তু প্রমাণিত হয়েছে সেগুলো খুব কার্যকর ছিল, ইভেন ভারতের চেয়ে উন্নত ছিল বলা হয়। তারপর কিন্তু চীনের ওই যে সমরাস্ত্রগুলো সেগুলো বিক্রি বেড়ে গেছে, সারা বিশ্বে দাম বেড়ে গেছে। সুতরাং এখানে কিন্তু পরীক্ষাও করবে। সুতরাং আমি মনে করি যুদ্ধ প্রলম্বিত হবে, যত সহজে ভেবেছিল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে কিন্তু ব্যাপক বিক্ষোভ হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। তিনি যে এই সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে, এবং পৃথিবীর দেশে দেশে বিক্ষোভ হয়েছে। বড় কথা হচ্ছে নিজেদের মধ্যে দ্বন্দ্ব যাই থাকুক, ইরানি জনগণ কিন্তু এক কাতারে দাঁড়িয়েছে অধিকাংশ। এটাই কিন্তু একটি বিশাল বড় বিষয় যে ইরানকে বা ইরানের মানুষকে দমিয়ে রাখার আসলে ইতিহাস নেই, এবং তারা আসলে বলা যায় এক অর্থে ফাইটার, মানে তারা একদমই সেভাবে নিজেদেরকে তারা রক্ষা। আপনি দেখুন যে 47 বছর ধরে নানা স্যাংশনের ভেতরেও তারা কিন্তু টিকে আছে, এবং ওয়েস্টার্ন মিডিয়ায় ইরানকে যেভাবে প্রজেক্ট করা হয়, ইরানের অবস্থা কিন্তু অত খারাপ না। ইরানের আমার অনেক বন্ধুরা ইরানে থাকেন, 2জন সাংবাদিকও আছেন যারা দীর্ঘদিন ছিলেন আমার পরিচিত, তারা বলেছেন ভিতরের অবস্থা কিন্তু যেভাবে প্রজেক্ট করা হয় ইরানে কিন্তু শেষ হয়ে গেছে, বিষয়টা কিন্তু তা না। ইরান কিন্তু ভালো অবস্থায় আছে এবং টিকে আছে। এবং আপনিও বলছিলেন যে অনেক আমরা দেখেছি স্যাংশন দেওয়া হয়েছিল, মানে অর্থনৈতিকভাবে ভেঙে ফেলার এক ধরনের প্রক্রিয়ার মধ্যেও রাখা হয়েছিল, কিন্তু তারপরেও দিন শেষে সেই ইরানের কাছ থেকে তেল না কিনলে বলা যায় দেশের পৃথিবীর অর্ধেক দেশে আসলে তেল, মার্কিন যুক্তরাষ্ট্র নিজে সহ, মানে তেল শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থা। এই যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। আমরা আলোচনা করব বিষয়টি নিয়ে, আমাদের অতিথিরা আছেন তাদের কাছে ফিরবো, তবে একটি বিরতির পর। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবারও আমন্ত্রণ ৭১ জার্নালে। আমরা আলোচনা করব, তবে তার আগে আমাদের সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে আসতে চাই। সীতাকুণ্ডে 7 বছরের শিশু ধর্ষণ ও হত্যায় মূল আসামি গ্রেফতার। কবিতা শব্দে কণ্ঠে শহীদ মিনারে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিয়ে যাচ্ছে ইরান। সৌদি আরবে আক্রান্ত হয়েছে মার্কিন দূতাবাস, বাহরাইনে মার্কিন ঘাঁটি। বগুড়ায় নয়, প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। রাজধানীর করাইল বস্তিতে মশামুক্ত নগরী গড়তেও প্রধানমন্ত্রীর নির্দেশ। পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও 2 কমিশনার। নতুন সরকারকে সহযোগিতা করতে এই সিদ্ধান্ত, বললেন আব্দুল মোয়েন। ঈদযাত্রায় ট্রেন বাসের টিকিট বিক্রি শুরু। ট্রেনে শতভাগ অনলাইনে, বাসের টিকিট নিয়ে নানা অভিযোগ। আমরা দেখছিলাম আমাদের সংবাদ শিরোনাম। আমরা এই মুহূর্তে দেখে আসতে চাই অন্যান্য যেসব সংবাদ ভিত্তিক টেলিভিশন রয়েছে তারা কি শিরোনাম করেছে। আক্রমণ পাল্টা আক্রমণে ভয়াবহ মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 6 মিত্র দেশের সাথে একাই লড়ছে ইরান। সৌদি আরবকে তেল শোধনাগার বিধ্বস্ত। খামেনি হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। কুয়েত, বাহরাইনে বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ, চরম আতঙ্কে প্রবাসীরা। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। সংসদের চিফ হুইপ সহ 7 হুইপ নিয়োগ। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি। আদালতকে ব্যবহার করে গণভোট বাতিলের চক্রান্ত করছে অভিযোগ জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়নে সব সংসদ সদস্যকে শপথ নেওয়ার আহ্বান এনসিপি। প্রতিশোধ নিতে মরিয়া ইরান। সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা। তেহরানে আক্রান্ত প্রেসিডেন্ট ভবন, বিধ্বস্ত বিপ্লবী গার্ডের কার্যালয়। লেবাননে ভূমি দখল ইসরায়েলের। তেল গ্যাসের বিশ্ববাজারে অস্থিরতা। দেশে পর্যাপ্ত মজুদ থাকায় আপাতত দাম বাড়ার শঙ্কা নেই। বৈশ্বিক সংকট বাড়লে বিকল্প উৎস খোঁজার চিন্তা সরকারের। কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ বাড়ল 1 মাস। আটকে পড়াদের স্বস্তি। 4 দিনে 150 আন্তর্জাতিক ফ্লাইট বাতিল। মধ্যপ্রাচ্যের অন্য দেশে যাওয়া নিয়ে অনিশ্চয়তা। বগুড়া নয়, করাইল থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী। উপনির্বাচনের কারণে স্থান পরিবর্তন। ঢাকার 2 সিটি পরিচালনায় বরাদ্দ চান প্রশাসকরা। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চান হাইকোর্ট। সংবিধান সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়ে রুল পাল্টাপাল্টি অভিযোগ। দর্শক, আমরা দেখছিলাম অন্যান্য সংবাদ ভিত্তিক যেসব টেলিভিশন তারা কি ধরনের শিরোনাম করেছে। ঘুরে ফিরে সবারই আসলে শিরোনাম, কারণ পুরো বিশ্ব এখন এই যুদ্ধের দিকে আসলে তাকিয়ে আছে। অতিথিরা যুক্ত আছেন, আরও 2 জন আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন, তাদের সাথে একটু পরিচয় করে দিই। গোলাম মাওলা হাজারি যুক্ত হয়েছেন কাতার থেকে, এবং একই সাথে মাসুদ রানা সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন। আপনাদেরকেও স্বাগত জানাই। আলোচনায় ফিরতে চাই, কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জকলুল হাসান, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটা কথা বলেছেন যে এই যে ইরানে হামলা, সেটি হচ্ছে ইসরায়েল হচ্ছে সংকল্পবদ্ধ ছিল এবং দেশটিতে হামলা হলে নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের সেনারা তেহরানে পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে। অর্থাৎ মানে আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র জানতো যখন ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হবে তখন মার্কিন সেনারা হচ্ছে লক্ষ্যবস্তু হবে ইরানের। এই যে আগে থেকে জেনে রেখে তারা ইসরায়েলের সাথে যুক্ত হয়ে এই হামলাটি হচ্ছে আরও শক্তিশালী করে নিল নিজেদের পক্ষে। আসলে কি আসলে আপনি যেহেতু এই বিষয়ে ভালো জানেন, আগে থেকে কি আসলে এভাবে বুঝবার কোনো সুযোগ থাকে? ধন্যবাদ। প্রথমেই আমি আপনার মাধ্যমে 71 টিভির দর্শক এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আগে থেকে জানার সুযোগ থাকে কিনা আপনার এই প্রশ্নে আমি বলবো যে প্রত্যেকটা দেশেরই তাদের অ্যানালাইসিস থাকে, স্ট্র্যাটেজিক, রিজিওনাল এবং ডোমেস্টিক ফ্যাক্টর যেগুলো থাকে সেগুলো সবকিছুর অ্যানালাইসিস তো তাদের থাকে এবং ইন্টেলিজেন্স একটি প্রক্রিয়া থাকে সব দেশের। আর যুক্তরাষ্ট্রের মতো দেশ যার ফরেন পলিসি হচ্ছে খুব মিলিটারাইজড ফরেন পলিসি, ধরেন যে তাদের 82টি। আমার আসলে প্রশ্নটি এই কারণে করা, কারণ তারা তো আসলে বলেছে যে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, সেখানে তাদের হচ্ছে সেই কারখানা আছে, আমরা দেখেছি এর আগেও তারা সেখানে হামলা চালিয়েছে। কিন্তু দিন শেষে এখন পর্যন্ত সেই বিষয়ে কিন্তু কোনো রকম তথ্য মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকে এখনো জানাতে পারেনি।
রাইট, সে প্রসঙ্গে আসছি। তো আপনার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে নেই, জি। যে যেটা হচ্ছে যে ইসরায়েল এবং ইউএসএ হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তাদের আছে মিডল ইস্টের ব্যাপারে, এবং মিডল ইস্টে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট বা অন্যান্য পশ্চিমা দেশগুলোর ইন্টারেস্টকে মানে সার্ভ করে। সেক্ষেত্রে তারা যদি ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র যায়, তো মিডল ইস্টে বর্তমানে রেজিস্ট্যান্স দেওয়ার মতো বা প্রতিরোধ করার মতো একমাত্র শক্তি বা স্ট্রংগেস্ট পাওয়ার হচ্ছে ইরান। তো ইরান সেই ক্ষেত্রে ইসরায়েল যদি অ্যাটাক করে এবং ইসরায়েলের পক্ষে যদি যুক্তরাষ্ট্র যোগ দেয়, সেক্ষেত্রে তার প্রতি পাল্টা আক্রমণ বা সে ইরানের রিচের ভিতরে তাদের ক্ষেপণাস্ত্র বা তাদের যে অত্যাধুনিক অস্ত্রগুলো আছে, যেগুলো মিডল ইস্টের অন্যান্য যে দেশগুলো আছে যেখানে ইউএস বেজ আছে, সেগুলো যে আক্রমণের শিকার হবে সেটা অ্যাসেস করা বা সেটা অ্যান্টিসিপেশন করা বা ফোরকাস্ট করা খুব একটা কঠিন ব্যাপার না। তারা এটা জানতো এবং জেনেই তারা এটা করেছে। এবং তারা যে পারমাণবিক অস্ত্রের ব্যাপারে বলেছে, তারা বলেছে তাদের যুদ্ধের অবজেক্টিভ হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র তৈরি যে কারখানাগুলো আছে সেগুলোকে ধ্বংস করা। এবং এটা কিন্তু অবজেক্টিভের দিক দিয়ে একটা লিমিটেড অবজেক্টিভ, নট টোটাল ওয়ার। যেখানে টোটাল ওয়ার মানে হচ্ছে দুইটা দেশ যখন তাদের সমস্ত মিন্স নিয়ে নেমে যায় একজন আরেকজনের বিরুদ্ধে, সেটা হচ্ছে টোটাল ওয়ার। তো এখানে লিমিটেড ওয়ারে তারা যে জিনিসটা অর্জন করতে চাবে, ইরানের যে পারমাণবিক অস্ত্র কারখানা এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র তৈরির যে কারখানাগুলো আছে সেগুলোকে যদি তারা ধ্বংস করতে পারে, তাহলে ইরানের সামরিক শক্তি কিছুটা হলেও লাঘব হবে। এখন কথা হচ্ছে যে এটা অর্জনের ব্যাপারে তারা হয়তো বা আশেপাশে অন্যান্য যে যে সোর্স গুলো আছে বা যেখান থেকে ইরান রিটালিয়েট করতে পারে, সেই জায়গাগুলোতেও তারা মানে আক্রমণ করার চেষ্টা করবে। কারণ একটা যুদ্ধে যদি আপনি উইলটাকে ইম্পোজ করতে চান বা আপনার যে অবজেক্টিভ সেটাকে অ্যাচিভ করতে চান, সেটা কিন্তু শুধু এক ওই যদি এটা গ্রাউন্ড টার্গেট বা জিওগ্রাফিক্যাল কোনো টার্গেট হয়ে থাকে, শুধু কিন্তু সেটাকেই আপনি আক্রমণ করবেন না। আশেপাশে যে ফ্যাক্টর গুলো আছে, যে স্ট্র্যাটেজিক ফিচার গুলো আছে, যে জিওপলিটিক্যাল ফিচার গুলো আছে, যেগুলোকে আঘাত করলে যুদ্ধের অবজেক্টিভ অর্জনে আপনার সহায়তা হবে, আপনি কিন্তু সেগুলোতেও করবেন। এই জন্য যুক্তরাষ্ট্র হয়তো বিভিন্ন স্থাপনায় আক্রমণ করছে এবং তাদের মেইন অবজেক্টিভ হচ্ছে আপনি ধরেন যে পারমাণবিক শক্তি এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র তৈরি যে ক্ষমতা ইরানের আছে সেগুলোকে নিউট্রালাইজ করা। কারণ মিডল ইস্টে তাদের যে পাওয়ার ইকুয়েশন যদি এখানে দেখেন, যে আপনার লিবিয়া, ইরাক এবং সিরিয়া, এই তিনটাকে নিউট্রালাইজ করা হয়েছে। এখন ইরান এখানে রয়ে গেছে যারা ইউএসএ এবং ওয়েস্টার্ন পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারে এবং করার মতো শক্তি রাখে। আপনি যে শেষ লাইনটা বললেন যে ইরান সে চ্যালেঞ্জ এবং শক্তি রাখে ইউরোপের দেশগুলোকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে, ডক্টর এস এম আমানুল্লাহ, সেখানে যখন তাদের শীর্ষ নেতা নিহত হন তখন সেই জায়গায় যুদ্ধটি চালিয়ে যাওয়া কতটা আসলে তাদেরকে শক্তিশালী করে রাখে, নাকি কিছুটা দুর্বলতা আসলে বা দুর্বল হয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয় বলে আপনার কাছে মনে হয়? না, সেটা দুর্বল হবে না। আপনি ইরানের ইতিহাস যদি আপনি ঘাটেন, তাহলে আপনি দেখবেন যে ইরানকে কেউ পরাজিত করতে পারে নাই। এর আগে অনেকেই চেষ্টা করেছে এবং গত 47 বছরও কিন্তু সেটা সম্ভবপর হয় নাই। এবং তাদের চেইন অফ কমান্ডে খামেনি না থাকলে পরে কারা থাকবে, কারা সেই চেইন অফ কমান্ড চালাবে, সেটা আগে থেকে তাদের সেট করা। কারণ তারা তো একটা ওয়ারের ভিতরে ছিল, প্রকাশ্যে অপ্রকাশ্যে সব সময়। এবং আপনি দেখবেন যে ইরানিয়ান সোসাইটির স্ট্রাকচারটা যদি দেখেন, সোশ্যাল স্ট্রাকচারটা যদি দেখেন, যে কিছুদিন আগে সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে, কিন্তু যখন এখন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ, তখন কিন্তু সবাই এক হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইরানিয়ান সোসাইটির ভিতরে একটা কমন কনসেনসাসের জায়গা। এবং এখানে সোশ্যাল কোহেশনটা, যেটা সামাজিক সংহতি, খুব শক্ত। এবং তারা এই অ্যাব্রাপ্টলি যেভাবে হয়তোবা এখন দেখতে পাচ্ছেন যে অ্যাব্রাপ্টলি করছে, আশেপাশের দেশগুলোতে একটা মোটামুটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে কিন্তু ইরান। আপনি দেখেন যে 8-10টা দেশ আশেপাশের দেশগুলোতে হয়তো টার্গেটেড জায়গাগুলোতে কম যেতে পারছে, কিন্তু আপনার আবুধাবিতে, দুবাইতে এবং বিভিন্ন জায়গাতে যেভাবে তারা, ইভেন সৌদি আরবের ভিতরে, যদিও সৌদি আরবের অ্যাটাকটা তারা বলছে যে তারা করে নাই, অন্যরা করেছে,
কিন্তু অন্যান্য জায়গাগুলোতে বাহরাইনে তারা কিন্তু একটা সাংঘাতিক ধরনের একটা কি করেছে। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে ইরানের ভিতরে যে শক্তিগুলা, বিবদমান যে শক্তিগুলা আছে বা ইরানের যে পার্টনার যারা আছে, হিজবুল্লাহ থেকে ধরে আরো অন্যান্য শক্তি যারা আছে, তারাও কিন্তু আপনার মেন্টালি খুব স্ট্রং। এখন দেখতে হবে যে তাদের যে গোলাবারুদ যা আছে তারা কতদিন চালাতে পারে। অনেকে বলে যে 2 বছর পর্যন্ত চালাতে পারবে। এখন আবার দেখেন আজকে উত্তর কোরিয়া কিন্তু আবার একটা কথা বলেছে, হুমকি দিয়েছে। অনেকেই আসছে না, প্রকাশ্যে আসছে না, ইরানের পক্ষ নিচ্ছে না, কিন্তু আবার বিপক্ষও নিচ্ছে না। আবার আমেরিকা যেভাবে মনে করেছিল যে সবাইকে কাছে পাবে, তা কিন্তু পাচ্ছে না। সেটা ব্রিটেন বলেন, অস্ট্রেলিয়া বলেন, ফ্রান্স বলেন, সেই কেউ কিন্তু সেভাবে এগিয়ে আসছে না। তো সব মিলিয়ে আপনি ইরানের যে এখনকার যে অবস্থাটা বলেন, সেই অবস্থাটাতে এই যুদ্ধটা যদি প্রলম্বিত হয় তাহলে ইরানও ক্ষতিগ্রস্ত হবে, আশেপাশে দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই যে অন্য দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, এর আগে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সিদ্ধান্ত দিলে এইসব ইউরোপের দেশগুলো খুব তার সাথে যুক্ত থাকতো। কেন আপনার কাছে মনে হচ্ছে এবার না আসার কারণ কি? প্রধান একটা কারণ হলো যে ইউরোপিয়ান দেশগুলা এই যুদ্ধটা চাচ্ছে না, বা ইউরোপিয়ান দেশগুলা ইরানের তেলে, আপনার হরমুজ প্রণালী দিয়ে প্রায় 20% তেল আপনার এক্সপোর্ট হয়। এটা অলরেডি বন্ধ অবস্থায় আছে। এবং ইউরোপের ওই যে একটু আগে কথা বলছিলাম আমরা, যে ইউরোপের এই রাস্তাঘাটের লাইট বন্ধ হয়ে যাবে। আমাদের এখানে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হব, অন্যান্য দেশ ক্ষতিগ্রস্ত হবে, ভারত ক্ষতিগ্রস্ত হবে, চায়না ক্ষতিগ্রস্ত হবে, সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে চুপচাপ বসে থাকবে না। এই জন্য অনেকে বলে যে হয়তো এই যুদ্ধটা খুব বেশি লম্বা সময় ধরে যে চলবে তা না। কারণ এটাও কি ইরানের অনেকটা হচ্ছে কৌশল কিনা? আমরা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে উত্তর শুনবো, তবে আমাদের অন্যান্য অতিথিরা হিসেবে বা আমাদের সহকর্মীরা যুক্ত আছেন, আমরা তাদের কাছ থেকে সেখানকার সর্বশেষ খবর একটু জানতে যাব। মাসুদ রানা, আপনি যেহেতু সৌদি আরবে আছেন, সৌদি আরবে সর্বশেষ এই মুহূর্তে এই যুদ্ধের কি খবর আছে, সেখানে বাংলাদেশিদের সর্বশেষ কি খবর, এবং একই সাথে এই যুদ্ধকে ঘিরে সৌদি কর্তৃপক্ষ তার দেশের এবং এই প্রবাসীদের উদ্দেশ্যে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখছে? ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত এই যুদ্ধের বিষয় নিয়ে সৌদি গভর্নমেন্ট কোনো বিবৃতি দেয়নি, কিন্তু তারা বিভিন্ন প্রবাসীদেরকে তাদের নিরবস্থানে থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন, এবং বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুক বা ইউটিউব থেকে বিভিন্ন তথ্য প্রচার না করার জন্য তারা আমাদেরকে জানিয়েছেন। আর এখানকার পরিস্থিতি, মানে কেন তারা তথ্য প্রচার করতে মানা করেছেন? তারা এই দেশের, আপনি জানেন এই দেশের নিয়ম কানুন অনেক কঠোর, কারণ তারা এই সমস্ত নিয়ম কানুনের ভিতর দিয়ে আমাদেরকে চলতে হয়। তারা কখনো চায় না যে বাংলাদেশে বা বিভিন্ন দেশে তাদের বিষয় নিয়ে আপনার বিশ্লেষণ করুক। জি 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 মাসুদ রানা, আপনি নিশ্চয়ই জানেন যে গণমাধ্যমে এসছে খবরটি যে এই যে আমেরিকা আক্রমণ করলো, ইসরায়েল এবং সৌদি যিনি যুবরাজ, তিনি প্রেসার দিয়েছেন, বারবার আমেরিকাকে বলেছেন যে যুদ্ধটা শুরু করার জন্য। এই বিষয়ে কিছু সৌদি আরবে আলোচনা হয় না? এই সমস্ত বিষয় নিয়ে সৌদি আরবে আলোচনা করা যায় না, কারণ আপনারা জানেন সৌদি আরবের নিয়ম আইন কানুন গুলো অনেক বাধ্যবাধকতা আছে। কারণ আমরা সব বিষয় নিয়ে যদি আলাপ আলোচনা করি তাহলে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে মনে করেন ধরে নিয়ে যেতে বাধ্য, কারণ আমাদেরকে ওই ধরনের পারমিশন দেয় না তারা। সৌদি আরবেরও নিশ্চয়ই তো গণমাধ্যম আছে, রাষ্ট্রীয় গণমাধ্যমও তো আছে, তারা কি কোনো ধরনের তথ্য প্রকাশ করে? জি, তারা শুধু গতকালকে যে মিসাইল হামলা হয়েছেন দূতাবাসে বা ড্রোন হামলা করেছেন, সেই বিষয়ে শুধু তাদের আরব নিউজে বা বিভিন্ন নিউজ পেপারে তারা 2-1টি শব্দ ইউজ করেছেন, যে শব্দটা সঠিক হয়েছে, মানে হামলা করা হয়েছে এই বিষয়টাই জানিয়েছেন। এর বাইরে তারা অন্য কোনো বিষয় এখন পর্যন্ত তাদের কোনো নিউজ পেপারে দেয়নি। প্রবাসী অনেক বাংলাদেশিরা আছেন এবং অনেকেরই হয়তো বাংলাদেশ থেকে এই সময় যাবারও কথা ছিল। সেই বিষয়গুলো নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, বা অনেকের চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়া বা নতুন করে অনেকে চাকরিতে হয়তো যুক্ত হওয়ার কথা, এরকম ঘটনা তো আমরা বাংলাদেশে বসে দেখতে পাচ্ছি, কারণ অনেকগুলো ফ্লাইট বন্ধ হয়ে গেছে। সেখানে আসলে বাংলাদেশিদের এই বিষয়গুলো নিয়ে তাদের প্রতিক্রিয়া কি পাচ্ছেন? ধন্যবাদ। এই বিষয় নিয়ে
আমরা এই দেশের মন্ত্রণালয় মিনিস্টারের সাথে কোনো কথা বলতে পারিনি, তবে আমরা আমাদের বাংলাদেশ এম্বাসির মাধ্যমে জানতে চেয়েছিলাম যে এই ধরনের কোনো ইনফরমেশন তারা বাংলাদেশ এম্বাসিকে দিয়েছে কিনা, যে যারা এখন বাংলাদেশে আছে তারা তো রিটার্ন আসতে পারতেছে না। অনেক ফ্লাইট শিডিউল যেমন যে ডাইরেক্ট ফ্লাইট গুলো আছে সেগুলো এখনো চালু আছে, যেমন সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স। অন্যান্য যে ট্রানজিট ফ্লাইট গুলা, সেই ফ্লাইট গুলো এখন পর্যন্ত চালু করেনি। তো সেই জন্য আমি আমাদের বাংলাদেশ এম্বাসি থেকে জানতে চেয়েছিলাম, তো তেনারা আমাকে এটাই জানিয়েছেন যে এই পর্যন্ত আমরা এই ধরনের কোনো ইনফরমেশন পাইনি। আছেন আপনি আমাদের সাথে, গোলাম মাওলা হাজারী, আপনি গত কয়েকদিন ধরে আমাদের সাথে যুক্ত আছেন। আমরা কাতারের আপনার খবর জানছিলাম এবং গতকাল আপনি আসলে আয়াতুল্লাহ আলী খামেনির সাথে আপনার যেই কাছাকাছি যাবার গল্প সেটিও আমরা শুনেছি। আজকের দিনের কথা যদি একটু শুনতে চাই, আজকে কাতারে এই যুদ্ধ নিয়ে সর্বশেষ কি তথ্য আসলে আপনারা পেলেন, এবং স্বাভাবিকভাবে বাংলাদেশিদের নিয়ে প্রশ্ন যেটি থাকে যে তারা কেমন আছেন, তারা নিরাপদে আছেন কিনা, আপনার কাছে নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত তথ্য আছে। ধন্যবাদ আপনাকে, আমি আমার বিশ্লেষকদেরকে ধন্যবাদ জানাই। তবে শুরুতেই আমি একজন বিশ্লেষক বলেছিলেন যে আপনাদের সৌদি আরব এবং আমেরিকায় আক্রমণের ব্যাপারে যে একটা কথা লিক করেছিলেন আপনি, আমি আপনাকে আবারও বলবো, কালকে বলেছি আমি, পানিতে থেকে কুমিরের সাথে যুদ্ধ করা যায় না। আর মধ্যপ্রাচ্যের কিছু আইন আছে, এটা গণতান্ত্রিক দেশ নয়, এটা হচ্ছে রাজতন্ত্র দেশ, তাদের কথা মতো আমরা চলতে হয়। আপনি জানেন মধ্যপ্রাচ্য থেকে সবচেয়ে বড় রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে, আর আমরা হচ্ছে সেই রেমিটেন্স যোদ্ধা। আমাদেরকে অনেক কিছু মেনে চলতে হয় মধ্যপ্রাচ্যের। আমার সহকর্মী যেটি বলতে চেয়েছেন, আর আমার বিশ্লেষকও বলেছেন যে সেখানে কি সংবাদকর্মী নাই, অবশ্যই আছে। তবে আমি আপনাদের মাধ্যমে আমি আমার যে সহকর্মী আছেন মাসুদ সাহেব, তিনাকে বলবো সেখানকার যে নিউজ এজেন্সি আছে সেখানে কিন্তু বাংলাদেশের আমরা কিন্তু কমিউনিটি জার্নালিস্ট, আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবো, সেখানে অনুমোদন আছে। যেমনটি আমি কাতারে গত 6 বছর আগ থেকে প্রথম বাংলাদেশি 71 টিভিকে রিপ্রেজেন্ট করছি, আমি অ্যাক্রেডিটেশন পেয়েছি এখানকার। ওইভাবে অ্যাপ্লাই করতে হয়, কিছু বাধ্যবাধকতা আন্ডারটেকিং দিতে হয়, এবং তাদের কিছু প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে একটা করে মিটিং হয়, তারা জানায় যে কিভাবে তাদেরকে ফলো করতে হবে। এগুলো সব দেশেই আছে, তবে আপনাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ওয়ে হাউ টু গেট দ্য অ্যাক্রেডিটেশন ফ্রম দোজ কান্ট্রি নিউজ এজেন্সি। এবং যেটি আপনি জানতে চেয়েছেন যে আমরা কেমন আছি, অবশ্যই আমরা ভালো আছি প্রবাসীরা। বিশেষ করে কাতারে, আপনি জানেন যে কাতারের নিয়মটা হচ্ছে ভিন্ন। কাতার বিশ্বের যে কোনোখানে যত কিছু হয়েছে কাতার মধ্যস্থতা করেছে, আমি সবসময় বলে আসছি এই কথাটা। কাতার সবসময় এখানকার সিটিজেন আর আমরা যারা এক্সপাট্রিয়েটস আছি তাদেরকে সবসময় নিরাপত্তা দিচ্ছে এবং টাইমিং সবকিছু জানাচ্ছে তাদের বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন তারা আমাদের কমিউনিটিতে তারা জানাচ্ছে সবকিছুই। এবং আরেকটি কথা উঠে আসছে, সেটি হলো যারা বাংলাদেশে আছে 28 তারিখের পরে যাদের ভিসা শেষ হয়ে গিয়েছে বা আরো 2 দিন পরে শেষ হয়ে যাবে, তাদেরকে 1 মাসের করে ভিসা আবার অটোমেটিক্যালি রিনিউ হয়ে যাবে, আপনাকে যেতে হবে না, এটা অনলাইন হয়ে যাবে। ভিসাগুলো ধরন হচ্ছে ফ্যামিলি ভিজিট, হায়া এবং ট্যুরিস্ট। ফ্যামিলি ভিজিট, ট্যুরিস্ট, হায়া। আপনারা এই ভিসাগুলা যারা এখানে আসছেন, এখান থেকে যেতে পারছেন না, তাদের ভিসা 1 মাস বাড়িয়ে দিয়েছে। এটাতে কোনো পয়সাও লাগবে না, আপনার অটোমেটিক্যালি রিনিউ হয়ে যাবে, তারা আসতে পারবে। আর যারা এখানে আছেন তারা যেতে পারবেন। আর এখানকার এভিয়েশন এখন পর্যন্ত কোনো ধরনের ফ্লাইট চালু করেনি, তবে এখানে 8000-এর মতো এখানে আমি একটু প্রশ্ন করতে চাই আপনাকে হাজারী ভাই, সেটি হচ্ছে যে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি তিনি বলেছেন যে ইরানি লক্ষ্যবস্তু শুধু সামরিক নয়, পুরো কাতারের ভূখণ্ড। এটা বলতে কি বুঝাতে চেয়েছেন? আমি সেই সংবাদ সম্মেলনে ছিলাম আজকে 1:30 যেটা ফরেন মিনিস্ট্রিতে হয়েছে সেখানে আমি ছিলাম। সেখানে ওই সংবাদ সম্মেলনে আপনি যেটা বলেছেন সেটা সত্য, উনিও যেটা বলেছেন সেটা সত্য। তবে গত 2 দিন আগ পর্যন্ত সেটি একটি সম্পর্ক ছিল। আমি গতদিনও বলেছি যে কাতারের সাথে ইরানের যে ব্লকেডের যে 3.5 বছর বন্ধুত্বের সম্পর্ক ছিল, দে হ্যাভ গুড রিলেশন, বাট ফ্রম ইয়েস্টারডে
গতদিন সকালে যেই তারা যে এখানকার যে সবচেয়ে বড় আয়ের বা সবচেয়ে বড় খাত সেটি হচ্ছে এলএনজি, সেখানে তারা মিসাইল হামলা করেছে। সেটিতে বোঝা গিয়েছে তারা আর কোনো বন্ধু নেই, তারা আমাদের জন্য শত্রু। এবং তারা সেটি ছাড়াও তারা এখানকার কিছু রেসিডেন্সিয়াল কমার্শিয়াল এরিয়াতে কিছু আক্রমণ করেছে, তবে শক্ত হস্তে দমন করেছে এখানকার ডিফেন্স সিস্টেম। এবং আপনার মাধ্যমে আরো জানিয়ে দিতে চাই, যেটি আবারও বলতে চাই, আমরা অতি উৎসাহিত হয়ে বাংলাদেশিরা, বিশেষ করে মিসাইল আক্রমণ হচ্ছে, ভিডিও নিচ্ছি, ছবি নিচ্ছি, মিসাইল পড়েছে সেখানে পানি ঢালছি, এটি আমরা অতি উৎসাহিত। বাংলাদেশের কিছু গণমাধ্যম আছে তারা অপতথ্য প্রচার করছে, যেটা আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হচ্ছে। আপনি দেখেন এই ঈদে, এই রমজানে অনেক বড় একটা রেমিটেন্স আমার দেশে যাবে, মধ্যপ্রাচ্য থেকে সবচেয়ে বড় রেমিটেন্স যাচ্ছে, আর সেগুলোর জন্য আমরা অনেক পিছিয়ে থাকবো মনে হয়। এজন্য অপপ্রচার যাতে না করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাছে, নতুন সরকারের কাছে আমি এই প্রবাসীদের পক্ষ থেকে, 1.5 কোটি প্রবাসীর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে, যাতে কিছু কিছু অ্যাক্টিভিস্ট আছে, তারা আপনার কন্টেন্ট ক্রিয়েটর আছে, ছোট ছোট মিডিয়াগুলো আছে, তারা অপপ্রচার করছে, সেটি আমাদের জন্য ক্ষতিকর। আর আপনি দেখেন এখানে যুদ্ধ হচ্ছে, বাংলাদেশে নাম উল্লেখ করবো না, কেউ কেউ মিছিল করছে ইরানে আক্রমণ না হলে প্রতিবাদ করবে, এবং খোমেনির স্মরণে আমরা যাব মরণে। এগুলো আমাদের জন্য অনেক বড় ক্ষতিকর। আমাদের রেমিটেন্স যাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে, সবচেয়ে বড় রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে, আমাদেরকে রেমিটেন্স যুদ্ধ বলে। আমরা বুঝতে পারছি যে হয়তো হাজার সাহেব, আমি একটা প্রশ্ন করতে চাই, এবং মাসুদ রানা উনিও শুনছেন নিশ্চয়ই। আমরা জেনেছি, আমি জানি না কতটুকু সত্য, যে ওয়েস্টার্ন মিডিয়া এই আরব দেশগুলোর যে ক্ষতি হচ্ছে সবগুলো তুলে ধরছে না। অ্যাকচুয়াল পিকচার কি আসলে? যেমন ধরুন ওয়েস্টার্ন মিডিয়ার মধ্যে শুধু এএফপি তারা কিছু রিপোর্ট দিচ্ছে, অন্য যে রয়টার্স আছে, এপিএস এবং অন্যান্য যে মিডিয়া আছে, তারা কিন্তু প্রকৃত চিত্র তুলে ধরছে না। তারা শুধু ইসরায়েল এবং আমেরিকা কতটা ক্ষতি সাধন করতে পারছে সেটি বলছে, বাট ইরানিয়ান আক্রমণে যে অনেক ক্ষতি হচ্ছে সেটি বলছে না। এটি কতটুকু সত্য আসলে? আমি আপনার কথাটাকে পাশ কেটে যেতে হবে। I have to escape your question because of আমাদের কিছু বাউন্ডারি আছে, আমাদের আমরা অ্যাক্রেডিটেড, বাট আমাদের কিছু কন্ডিশন আছে। আমরা এখানে থাকি, এখানকার ল মেনটেন করতে হয়। আমরা শুধু এটুকুই বলবো, কাতার ইজ আওয়ার সেকেন্ড হোম, উই আর হ্যাপি, উই আর সেফ, and our all Bangladeshi are still safe, and আমরা আমাদের যে ভিসা যেগুলো এক্সপায়ারি হচ্ছে সেটি 1 মাসে রিনিউ হচ্ছে, সব মিলিয়ে আমরা ভালো আছি। বুঝতে পারলাম, কারণ অনেকটা হচ্ছে আপনাকে পাশ কাটিয়েই উত্তর দিতে হলো। অর্থাৎ প্রকৃত চিত্রটি আসলে গণমাধ্যমের সামনে তুলে ধরাটা আপনাদের জন্য একটু কঠিনই। তারপরেও এই কঠিন বাস্তবতায় আপনারা সংবাদ আমাদের দিচ্ছেন, এবং কিছু ভিন্ন বাস্তবতা আছে আমরা ধরে নিলাম। হ্যাঁ, অবশ্যই, এটা আসলে বোঝাই যাচ্ছে, এবং তার মাঝে আপনারা ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনারা সেভাবেই থাকবেন আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ গোলাম মাওলা হাজারী, এবং একই সাথে মাসুদ রানা, আপনাকেও নিশ্চয়ই আবারও কথা হবে। আমি একটু প্রশ্ন রাখতে চাই কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান আপনার কাছে, যেহেতু নিরাপত্তার বিষয়টি আপনি সবচেয়ে বেশি ভালো বোঝেন। সেটি হচ্ছে বিভিন্ন গণমাধ্যম যেটি বলছে যে সময়ের সাথে ইরান এবং ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, তারা হচ্ছে এই যুদ্ধটি চালিয়ে যাচ্ছে। কারণ এখানে তারা বলছে যে ইরান এর আগে বড় বড় ক্ষেপণাস্ত্র হচ্ছে নিক্ষেপ করেছিল, এবার তারা ছোট ছোট, অর্থাৎ বেশিরভাগই তারা ড্রোন দিয়ে এক ধরনের যে হামলাটি চালাচ্ছে, এটা যাতে সময়টা ক্ষেপণ হয়, কারণ তাদের মজুদ সীমিত, এবং একই সাথে এর ফলে অন্যান্য যেসব দেশগুলো তারাও তাদের কৌশলের জায়গায় কতটা সময় নিচ্ছে সেটিও আসলে ইরানের দেখবার বিষয়, এরকম বেশ কিছু গণমাধ্যম বলছে। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো যেটা আপনি বলেছেন যে সময়ের সাথে এটা কতদিন চলবে, যেটা আমি বুঝলাম প্রশ্ন থেকে, তো আমি প্রথমে বলেছি একটা যুদ্ধের স্থায়িত্ব নির্ভর করে এটা কি টোটাল ওয়ার, লিমিটেড ওয়ার, নাকি কনভেনশনাল, আনকনভেনশনাল, তার অবজেক্টিভটা কি। এখানে কিন্তু যে অবজেক্টিভটা দেখানো হয়েছে, ইরানের পারমাণবিক অস্ত্র মানে তৈরি এবং সেটা ক্ষেপণ ক্ষমতাকে ধ্বংস করা, বাট এটা হচ্ছে 4th জেনারেশন ওয়ারফেয়ার, যেখানে প্রত্যেকটা যুদ্ধের একটা হিডেন অবজেক্টিভ থাকে, যেটাকে রবার্ট ফ্লিক্স বলতেন যে ফলস ফ্ল্যাগ।
আপনাকে দেখানো হবে যে ইরাকে পারমাণবিক অস্ত্র আছে, এই জন্য শান্তির জন্য আপনি সেখানে তাকে ধ্বংস করতে যাবেন। আসলে আপনি ফুললি আপনি জানেন যে তার কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, থাকলে আপনি এটাকে যেতেন না, কারণ পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হয় না। তো ইরানের যে আসল অবজেক্টিভটা সেটা সম্পর্কে আমি বলছি। এটা হচ্ছে ইরানে যে এখন ইন্টারনাল একটা আনরেস্ট চলছে, তো এই যুদ্ধের মাধ্যমে তাদের শক্তি বা তাদের সামরিক শক্তিকে ক্ষয় করে এবং সেখানে একটা অস্থিরতা তৈরি করে ইন্টারনাল যে ডাইনামিক্স আছে, ইন্টারনাল যে ফ্যাক্টর আছে অসন্তোষ, তাদেরকে দিয়ে ক্ষমতাটা দখল করানো বা ইরানের যে ইসলামিক শাসন ব্যবস্থা চলছে সেটার পতন ঘটানো, এটা হচ্ছে আসল অবজেক্টিভ। এটাকে যেটা বলছিলাম ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার বলে, যে কোল্ড ওয়ার কিন্তু ইউএস আর্মি এবং রাশিয়ান আর্মি ফাইট করেছে কেজিবি এবং সিআইএ। ফোর্থ জেনারেশন মডেলটা এরকমই হয়, ডিরেক্টলি দেখেন এখানে কিন্তু কোনো দেশেই জিওগ্রাফিক্যালি ডাইরেক্টলি ট্রুপস এঙ্গেজমেন্ট হয়নি, ইনডিরেক্ট ফর্ম অফ ওয়ার, মানে আপনার মিসাইল মারা হচ্ছে। তো এটাতে কিন্তু কোনো ডিসিশন অ্যাচিভ হবে না, খুবই ডিফিকাল্ট। মানে ডিসিশনটা হচ্ছে ইম্পোজিশন অফ দ্য উইল। আপনি যদি ক্লজউইজের অনওয়ার্ড বই রেফার করেন, আপনার উইলটা ইম্পোজ করতে হবে। সেটা শুধু গ্রাউন্ড অকুপেশনের পর টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি যেটাকে বলে সেটা ধ্বংস করতে পারলেই আপনি পারবেন। যেমন 71-এ আমাদের এখানে যেটা হয়েছিল, ইন্ডিয়ান ট্রুপস আমাদের ঢাকাকে ক্যাপচার করার পর তাদের শাসন ব্যবস্থা এখানে যেটা ছিল সেটাকে ভেঙে দিতে পেরেছিল। ইরানে সেই অবস্থা কিন্তু এই ইনডিরেক্ট ফর্ম অফ ওয়ারে সেটা করতে পারবে না। এবং যেটা তারা করছে, ওই যেটা বললাম আমি, যে ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার মডেলের একটা রূপ এখানে তারা করছে, যে ইরানে আনরেস্ট রয়েছে, ইনডিরেক্ট এঙ্গেজমেন্ট বা ডিসএঙ্গেজ ফর্ম অফ ওয়ারের মাধ্যমে সেখানে একটা অস্থিরতা ক্রিয়েট করা, ক্রাইসিস ক্রিয়েট করা, জ্বালানির ক্রাইসিস, খাবারের ক্রাইসিস ক্রিয়েট করা, যাতে ইন্টারনাল আনরেস্টটা আরো ঠিক হয়, যেটা রাশিয়াতে করা হয়েছিল 1990 সালে, যেটার মাধ্যমে কোল্ড ওয়ারটা ছিল একটা ফর্ম হবে ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার। সেখানে দেখেন রাশিয়ানের ভিতরে একটা আনরেস্ট ছিল, তাদের ভিতরে একটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল। তো ওই পরিস্থিতিটা এন্ড গ্লাসনস্ট এটার মাধ্যমে সেই আনরেস্ট বা সেই ডিসস্যাটিসফ্যাকশনটাকে মানে আরো উস্কিয়ে দিয়ে তাদের মাধ্যমে তাদেরকে কিন্তু রাশিয়াকে ধ্বংস করা হয়েছে। ইউএসএ ইজ প্লেইং দ্য সেম ফর্ম অফ ওয়ারফেয়ার ইন ইরান। তারা চাচ্ছে যে সেখানে অস্থিরতা, অর্থনৈতিক ক্রাইসিস, ডিপ্লোম্যাটিক ক্রাইসিস, বিভিন্ন ক্রাইসিস ক্রিয়েট করে এই আক্রমণের মাধ্যমে তাদের ভেতরে যে অসন্তোষ জনগণের ভিতরে তৈরি হয়েছে সেটাকে দিয়ে তাদেরকে ইসলামী শাসন ব্যবস্থা পরিবর্তন করে। তো এটা করাটা কিন্তু খুব লেন্দি একটা ব্যাপার। কোল্ড ওয়ার প্রায় 40 বছর লেগেছিল। তো এই ফর্মটা কিন্তু শুরু হয়েছে আগে, কয়েকদিন আগেও আপনারা দেখেন অ্যাটাক করেছে, এখন আবার অ্যাটাক করছে, সামনে আবার করবে, বিভিন্ন ফর্মে করবে। তাদের ভেতরে যে একটা গ্রুপ যারা রয়েছে ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে, তাদেরকে এক্সপ্লয়েট করবে। এইভাবেই এই জেনারেশন অফ ওয়ারফেয়ার যেটাকে বলে ফোর্থ জেনারেশন, এর মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থাকে টপল করার চেষ্টা করবে। কারণ গ্রাউন্ড ট্রুপস কিন্তু কোন দেশই, মানে ধরেন যে ইউএস এক্সপেডিশনারি ফোর্স যেটাকে বলে মেরাইন ফোর্স, তারা যদি ইরানে যে ল্যান্ড করতো এবং যুদ্ধ করতো, তাহলে আমি চিন্তা করতাম যে তারা একটা আপনি কমপ্লিট। যে কৌশলগুলোর কথা বলছেন, সেই কৌশলগুলো দিয়ে যুদ্ধটা আসলে কতদূর পর্যন্ত ইরানের পক্ষে থাকা সম্ভব, বা বিজয় হওয়া বা তাদেরকে পরাজিত করবার মতো আসলে থাকা সম্ভব? আমি উত্তরটা নিব, তবে আমার একটি প্রশ্ন রয়েছে ডক্টর এস এম আমানুল্লাহ আপনার কাছে। সেটি হচ্ছে, আমরা আল জাজিরার একটা এক্সপ্লেনার বলছে তারা যে এলএনজি উৎপাদন বন্ধ করেছে কাতার এনার্জি এবং বাংলাদেশের মধ্যে বড় প্রভাব পড়বে। এরই মধ্যে আমরা জানি যে সরকারের পক্ষ থেকেও এক ধরনের সময়সীমা বলা হচ্ছে যে কতদিনের মজুত রয়েছে এইসব জ্বালানি, যেই পদার্থগুলো রয়েছে, এনার্জির যেসব বিষয়গুলো রয়েছে, সেই হিসেব করে যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় এবং এলএনজি উৎপাদনের একটা শঙ্কা তৈরি হয়েছে, আমাদের মতো দেশে, যেহেতু আমরা মধ্যপ্রাচ্য থেকেই এই জ্বালানিগুলো বেশি নিয়ে থাকি, সামনে আসলে এটির প্রভাব আমাদের বাংলাদেশে কেমন পড়বে বলে আপনার কাছে মনে হয়?
আপনাকেই বলি, ওভারঅল একটা প্রভাব তো আপনার পৃথিবীর সব দেশেই পড়বে, এবং আমরা যারা ডিপেন্ডেন্ট আপনার মধ্যপ্রাচ্যের উপরে, তাদের উপরে তো পড়বেই। এলএনজি প্রভাবও পড়বে। আপনার প্রায় 1 কোটির মতো গালফ স্টেটে আমাদের কর্মী এই মুহূর্তে কাজ করছে, তাদের একটা রেমিটেন্সের প্রভাব পড়বে, এগুলো পড়বে। কিন্তু আমাদের জ্বালানি সক্ষমতা এবং আমাদের জ্বালানি নিরাপত্তা নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, তারা বলছে যে প্রায় মাসখানেকের মতো চলবে, কিন্তু তারা অল্টারনেটিভ সোর্স যেগুলো আছে, আরো তো অল্টারনেটিভ সোর্স আছে, সেই অল্টারনেটিভ সোর্সে কিন্তু তারা অলরেডি এলসি খোলা শুরু করেছেন এবং অন্যান্য জায়গাতে তারা হাত দিতে শুরু করেছেন। এবং এই ধরনের ক্রাইসিসে অতীত বাংলাদেশের কিন্তু নিয়ন্ত্রণ করার সক্ষমতা রয়েছে, এবং আশেপাশের দেশগুলো থেকে আরো অল্টারনেটিভ সোর্সে কিন্তু আনার কিন্তু সোর্স রয়ে গেছে। ব্রুনাইয়ের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। সব মিলিয়ে আপনার এই জায়গাটাতে আমার মনে হয় না যে খুব বেশি, তবে যদি খুব বেশি জ্বালানি প্রভাব পড়বে বা কি পড়বে আমি মনে করি না। তবে যদি খুব দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু অন্যান্য দেশের মতো অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশেও কিন্তু এর প্রভাবটা পড়বে। তবে সব থেকে বেশি ভয় পাচ্ছি আমি, যেহেতু প্রায় 1 কোটির মতো আমাদের গালফ স্টেটে আপনার প্রত্যেকটা শহরে একদম গিজ গিজ করে আপনার বাঙালিরা, সেখানে যদি ব্যবসা বাণিজ্য কম থাকে, ট্যুরিজম কম হয়, ফ্লাইট গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, শত শত ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আমাদের। সেগুলো যদি হয়ে যায় তাহলে যতই ভিসার মেয়াদ বাড়াক না কেন, আমাদের রেমিটেন্সে একটা প্রবলেম হয় কিনা সেটা নিয়ে বরং আমি একটু চিন্তিত। নিশ্চয়ই আমরাও সেই বিষয়ে নিয়ে একটু কথা বলবো। আমাদের এক সহকর্মী যুক্ত হয়েছেন কুয়েত থেকে, আমরা কুয়েতের একটু খবর জেনে আসি। সাদেক রিপন, অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আজকের দিনে কুয়েতের সর্বশেষ এই যুদ্ধের কি খবর আছে আপনার কাছে? নিশ্চয়ই তিনি সব বলতে পারবেন না। আজকে তেমন কোনো বিকট শব্দ বা হামলার তেমন খবর পাওয়া যায় নাই। তবে সারাদিনে থেমে থেমে একাধিকবার সতর্কতা সাইলেন্স দেওয়া হচ্ছে। আর আজ থেকে আবার এরা শুরু করছে যে সতর্কতা সাইলেন্স, এটা প্রত্যেকের মোবাইলে যাবে, যেখানে প্রবাসীরা তাদের মোবাইলে একটা অ্যাপস আছে, সাহেল অ্যাপস। ওই অ্যাপস এর মাধ্যমে এখন থেকে সতর্কতা সাইলেন্স এটা দেওয়া হবে প্রবাসীদের এবং স্থানীয় নাগরিক যারা আছেন সবার মোবাইলে এটা দেওয়া যাবে এই অ্যাপস এর মাধ্যমে। আবার আরেকটা জিনিস যেটা আজকে মঙ্গলবার যেটা নিষেধাজ্ঞা জারি করছে, কুয়েতের আকাশের ছবি তোলা এবং ড্রোন ব্যবহার করা নিষিদ্ধ ঘোষণা করছে। চলমান পরিস্থিতিতে এটা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটা বন্ধ থাকবে। কেউ যাতে ছবি না তুলে আকাশের বা ড্রোন ব্যবহার না করে। আবার এর পাশাপাশি আরেকটা আমরা যেটা দেখেছি, ভিসা প্রসেসিং সেন্টার বিএসএফ ও তাদের ভিসা প্রসেসিং সেন্টার সাময়িক স্থগিত রেখেছে এই পরিস্থিতির কারণে। আর আবার যেটা আমরা গতকাল দেখেছি, হামলার ভিডিও, চিত্র, ছবি, কন্টেন্ট বানানো, লাইভ ইত্যাদির কারণে কুয়েত গভর্নমেন্ট কিন্তু একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আর যেটা কুয়েতের আইনে রয়েছে, এই ধরনের ভিডিও করলে যারা করবে তাদের 3 বছরের জেল বা দেশে ডিপোর্টও করে দিতে পারে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত কুয়েত গভর্নমেন্ট সবকিছু পরিস্থিতি স্বাভাবিক আছে, জীবনযাত্রা মান সবকিছু স্বাভাবিক। প্রবাসীরাও তাদের দৈনন্দিন আগের মতোই কাজ যাচ্ছেন, আসতেছেন। তারপরে মাঝে মধ্যে হয়তো যখনই সতর্কতা অ্যালার্ম দেয়, তখন প্রবাসীদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা দেখা যায়। সতর্কতার মধ্যে আসলে থাকতে হচ্ছে, আর নিষেধাজ্ঞা তো আছেই আপনি বলছিলেন। ধন্যবাদ সাদেক রিপন যুক্ত হয়েছেন কুয়েতের খবর জানানোর জন্য। ইলিয়াস খান, আপনার কাছে যদি একটু আসে, সেটি হচ্ছে আমাদের একজন অতিথি বলছিলেন যে জ্বালানির থেকেও বেশি কিন্তু এখন চিন্তার জায়গা সেটা হচ্ছে রেমিটেন্সের বিষয়টি। কারণ এখন যদি রেমিটেন্সের প্রবাহটা ঠিক রাখা না যায় এই যুদ্ধের কারণে, আমরা তো আসলে অনেকটা রেমিটেন্স নিব, আমাদের বিশাল একটা অর্থনীতির জায়গাটা আসে এখানে আছে। দেশ তো টিকে আছে মূলত রেমিটেন্স, বড় বিষয়। তো আরেকটা হচ্ছে গার্মেন্টস, এই দুটো তো মূল জিনিস। তো রেমিটেন্সটা ডিসরাপ্ট করবে এখানে যদি এরকম সংঘর্ষ হয়। যেমন ধরুন অনেক ফ্লাইট বন্ধ হয়ে গেছে, কাতার 1 মাস সময় বাড়িয়েছে ভিসার, এবং বাংলাদেশে যারা আসেন আমাদের রেমিটেন্স যোদ্ধারা, তারা কিন্তু একদম ছুটি পুরোটা কাটিয়ে যান একদম 2-1 দিন আগে। তো অনেকে তো যেতে পারেননি। সুতরাং তারা অন্যান্য দেশে যদি ভিসা না বাড়ায় মেয়াদ, তাহলে তো সমস্যা হবে। এবং এমনও হতে পারে, আমরা তো অ্যাকচুয়াল পিকচার পাচ্ছি না, আমাদের ভাইরাও বলতে পারলেন না, তাদের কিন্তু বিধিনিষেধ আছে। যদি বেশি ক্ষয়ক্ষতি হয় এই দেশগুলোতে, আরব দেশ, মিডল ইস্টের দেশগুলোতে, তাহলে তো এমনও হতে পারে যে অনেক কোম্পানি, অনেক প্রতিষ্ঠান
তাদের বন্ধ কর্মী করে, ছাঁটাই করবে, বিশেষ করে বাংলাদেশি যারা কর্মী আছে এদের ছাঁটাই করতে পারে, সেটি একটা ঝুঁকি আছে। আবার একটা পজিটিভ দিকও আছে। পজিটিভ দিক হচ্ছে যদি ধ্বংসস্তূপ হয় তখন কিন্তু আমার লোক লাগবে, তখন তো বাংলাদেশি লোক, আমাদের দেশের লোক যারা যান তারা কিন্তু এইসব কাজ বেশি করেন। সুতরাং ঝুঁকিও আছে, আবার তবে ঝুঁকিটাই বেশি। একটু আগে ডক্টর আমানুল্লাহ তিনি যেটি বললেন যে 1 লক্ষ প্রায় 1 কোটি 1 কোটি লোক ওখানে থাকে। এরা তো জানেন যে বিশেষ করে 24 সালের 5ই আগস্টের পরে রেমিটেন্স কিন্তু আরও বেশি পাঠাচ্ছে, যে কারণে আমাদের যে রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছিল, এই রেমিটেন্স কিন্তু বিশাল একটি ভূমিকা রেখেছে। সুতরাং যুদ্ধ যদি প্রলম্বিত হয় এর নেগেটিভ প্রভাব পড়বেই আমি মনে করি। একই সঙ্গে তেলের কথা যেটি বলেছেন, যে তেলের দাম যদি বেড়ে যায় এর প্রভাব কিন্তু বাংলাদেশের সর্বত্র পড়বে, সব মানুষকে স্পর্শ করবে, কারণ তেল ছাড়া তো দেশে কিছু চলবে না। এই আমি পণ্য পরিবহন থেকে শুরু করে সব কিছু তেলের উপর নির্ভরশীল। এখন কৃষিকাজ চলছে, সেটি যদি ঠিকভাবে করা না যায়, উৎপাদন ঠিকভাবে হয় না, বিরাট সংকট সৃষ্টি হবে। তো আমাদের প্রত্যাশা করা উচিত, আমরা প্রত্যাশা করি যুদ্ধটি যেন বেশি প্রলম্বিত না হয়, যত দ্রুত। আপনি যে শঙ্কার কথা হয়তো চাচ্ছেন না, কিন্তু তারপরে পরিস্থিতির কারণে হয়তো বলছেন যে আমাদের তেল থেকে শুরু করে আমাদের হচ্ছে রেমিটেন্সের উপর হচ্ছে একটা প্রভাব যে পড়ার কথা। সরকারের এখন থেকে কি ধরনের পরিকল্পনা নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আমি সরকারকে ধন্যবাদ জানাই। আমি সোফার জানি যে কুয়েত যে কাতার যে 1 মাস বাড়িয়েছে, সরকার কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করেছে। অন্যান্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত যাতে ভিসার মেয়াদ বাড়ায়, কারণ অনেক প্রতিষ্ঠান আছে মধ্যপ্রাচ্যে যারা একদিন পরে গেলে আর চাকরি থাকে না, তো অনেকে তো যেতে পারেনি, বিরাট অংশ যেতে পারেনি। সুতরাং তারা এবং সামনের দিনগুলোতে হয়তো অনেকে যেতে পারবেনও না, কারণ এটা আসলে অনিশ্চয়তার জায়গা একটা রয়ে গেছে। কারণ যে মানুষগুলো যায় তারা তো আসলে একদমই সর্বস্ব তাদের দিয়ে আসলে যায়, কম বেশি আমরা জানি। এখন পরবর্তীতে তারা যদি যেতে না পারেন তাহলে সেই মানুষগুলোর দেশে কর্মসংস্থানের জন্য তো নিশ্চয়ই একটা পরিকল্পনা থাকা উচিত। সেটি তো বিএনপির ইসে ছিল, আপনি জানেন যে তারা যে ইশতেহার ঘোষণা করেছে সেখানেও কিন্তু ছিল যারা রেমিটেন্স যোদ্ধা যারা ফেরত আসবে 10 বছর পরে, বিভিন্ন সময় মেয়াদ আজকে তাদেরকে কীভাবে ফ্যাসিলিটেট করা যায় সেই চেষ্টা কিন্তু করবে। তবে সরকারের এখনই প্রিপারেশন নেওয়া উচিত এই মেয়াদ বাড়িয়ে যাতে রেমিটেন্স যোদ্ধারা যেতে পারেন, সেভাবে সে ধরনের কূটনৈতিক যোগাযোগ থাকা উচিত। পজিটিভ দিক হচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আক্রান্ত হচ্ছে তাদের সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, সব তো মুসলিম দেশ, তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুব ভালো। সুতরাং তারা বাংলাদেশের সংকটটা উপলব্ধি করবে আমি আশা করি। তবে সবচেয়ে ভয় হচ্ছে ওই যেটি আমি আগেও বলেছি, যদি অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়, ধরুন নানা ধরনের প্রতিষ্ঠান তারা কাজ করে, সব প্রতিষ্ঠান যদি বেশি করে ক্ষতিগ্রস্ত হয় তখন হয়তো তারা এই রেমিটেন্স যোদ্ধাদের রাখবেই না। সুতরাং সরকার এখন থেকে প্রিপারেশন নেয় যে সংকট কিছু না কিছু হবে, এটি বলতেই হবে। যদি 5টি লোক না যেতে পারে এটা তো বিরাট সংকট। ধন্যবাদ দর্শক, 71 জার্নালে আবারও আপনাদেরকে আমন্ত্রণ। আমরা আলোচনা করছিলাম ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ সেটি নিয়ে। বিশ্বের সাথে আসলে যেহেতু আমাদেরও অনেক কিছু নজরে রাখতে হয়, তাই কম বেশি এই যুদ্ধের দিকেও বাংলাদেশের নজর আছে। আমরা সেই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব, তবে কয়েকটি গণমাধ্যম দেখে আসতে চাই যেগুলো আগামীকাল আপনার হাতে এসে পৌঁছবে। দৈনিক যুগান্তর তারা বলছে যে ইরানি হামলায় বিস্তৃতি দেখে অবাক ট্রাম্প, পাল্টা আঘাতে চলছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী বন্ধ, আটকে আছে 7 শতাধিক জ্বালানি ট্যাঙ্কার। এটি নিয়ে আমরা কথা বলছিলাম। জাহাজ অতিক্রম করলে আগুন দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সরবরাহ নিশ্চিতের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। তেল ও এলএনজি নিয়ে চিন্তায় সরকার। এরপর আছে দৈনিক ইনকেলাব, তারা বলছে ধ্বংসস্তূপ তেল আবিব, পেটা তিকভা এবং রামাদ গান। ইসরায়েলের হৃৎপিণ্ডে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত। এটি একটা খবর আমরা জানি যে নেতানিয়াহুর অফিসকে লক্ষ্য করে ইরান একটি হামলা করেছিল, কিন্তু নেতানিয়াহু সেখানে ছিলেন কিনা, আহত হয়েছেন কিনা, না মারা গেছেন, এই বিষয়টি এখনও পুরোপুরি পরিষ্কার করে জানা যায়নি। এরপর আছে আমাদের হাতে দৈনিক বার্তা, আমদানি নির্ভর জ্বালানি নীতির আত্মঘাতী সিদ্ধান্তে 2 দশক ধরে হাঁটছে বাংলাদেশ। 8 আরব দেশে মার্কিন দূতাবাস বন্ধ। আমাদের সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ কতদিন চলবে সেই খবর, কোন দেশ কার পক্ষে সেই খবরও আছে। বাহরাইনে মার্কিন ঘাঁটি ইরানের হামলায় ধ্বংস হয়েছে সেই খবর, ছবিও আমরা আসলে দেখতে পাচ্ছি। এরপর আমাদের হাতে আছে দ্য ডেইলি টাইম বাংলাদেশ,
টাইমস অফ বাংলাদেশ। ব্লাড স্ট্রোক মিডল ইস্ট ফর 4th ডে, ঘুরে ফিরে এই খবরই আসলে বেশি, এবং গণমাধ্যমগুলো এখন আসলে সেই খবর, বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই খবরই দিচ্ছে যে এই হামলা, এই যুদ্ধের ফলে জ্বালানির আসলে যেই চিন্তা ভাবনাটি সেটি আসলে এখন সামনে আসছে। বিশেষ করে আমাদেরও আসলে সাধারণ মানুষের সেটি নিশ্চয়ই ভাববার জায়গা। আমাদের অতিথির মধ্যে প্রশ্ন আছে ডক্টর আমানুল্লাহ আপনার কাছে। আপনি নিশ্চয়ই জানেন যে ইরানে আমাদের দেশে অনেক শিক্ষার্থী আছে। আপনি যেহেতু শিক্ষাঙ্গনের লোক, আপনার কাছে কি কোনো খবর আছে যে তারা কিভাবে আছে বা কি অবস্থা তাদের, বা তাদেরকে ফেরত আনার কোনো পরিকল্পনা আছে কিনা? না, অ্যাবসলিউটলি নো। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম, সেখান থেকে কোনো ধরনের কোনো তথ্য আমরা সেরকম পাই নাই। এবং আমাদের সংখ্যা এখন অনেক কমে আসছে ইরানে, আমাদের শিক্ষার্থীর সংখ্যা বা আমাদের যারা কাজ করেন টুকটাক। একসময় তো ইরানে প্রচুর কাজ করতেন, আমাদের অনেক ডাক্তাররা কাজ করতেন, অনেক লোক কাজ করতেন। এখন কিন্তু সেটার পরিমাণটা অনেক কমে আসছে, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এবং অন্যান্য কারণে। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো খবর নাই। তবে একটা গুড নিউজ হলো যে সমস্ত দেশগুলো আক্রান্ত হয়েছে, সে সমস্ত দেশগুলোর প্রায় বেশিরভাগ দেশগুলোর ফরেন মিনিস্টার আমাদের ফরেন মিনিস্টারকে কিন্তু ফোন করেছেন এবং আশ্বস্ত করেছেন যে বাংলাদেশিদের জন্য, যারা এক্সপেক্টেড যারা আছে প্রবাসী ভাইরা, তাদের জন্য সরকার যা যা করা দরকার তাই তা করবে। এবং একটা আলাদা সেল তৈরি হয়েছে ফরেন মিনিস্ট্রিতে, সেটা জানি। এবং প্রধানমন্ত্রী অফিসে, মাননীয় প্রধানমন্ত্রী অফিসেও একটা সেল কাজ করছে এটা নিয়ে। বিশেষত বাণিজ্য মন্ত্রী, ফরেন মিনিস্টার এবং আমাদের অর্থমন্ত্রী সবাই মিলে এবং জ্বালানি সব মিলে একটা রেগুলার একটা ব্রিফিং হচ্ছে যে আমাদের এখানে কি হতে পারে, কোন ধরনের এফেক্ট হতে পারে, বাজারের অবস্থা কি দাঁড়াতে পারে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে। তো নতুন সরকার স্বাভাবিকভাবেই তার জন্য একটা চ্যালেঞ্জ, কিন্তু ভিজিল্যান্ট, খুব শক্ত ভিজিল্যান্ট আছে এবং তারা কিন্তু ওয়াচ করছে যে কোন দিকে যাচ্ছে। আমি শুধু একটা কথাই বলি যে এইখানে এই মুহূর্তে যে চিন্তাটা, সেই চিন্তাটা হলো আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে। জ্বালানিটাও কোনোভাবে কোনো না কোনোভাবে হয়ে যাবে, কিন্তু প্রবাসী ভাইরা যারা আটকা পড়ে গেছেন, প্রায় ডেইলি 2500-এর মতো লোক বাইরে যান। এবং এই যে এর বেশিরভাগই 90%-এর উপরেই আপনার যান গালফ স্টেট গুলাতে। তাদেরকে রাখা, হোটেলে রাখা, বিভিন্ন জায়গাতে রাখা, তাদেরকে আবার টিকেটের রি-ইস্যু করা, এই কাজগুলো আমাদের এই যে বিমান মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেভাবে কাজগুলো করছেন, এটা বেশ একটা প্রশংসার দাবিদার। এবং আশা করি যে এই কাজগুলো তাদেরকে কন্টিনিউ করতে হবে আগামী কিছুদিন, এবং তাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় ততটুকু সাপোর্ট। কারণ এই আপনি একটা কথা বলছিলেন একটু আগে যে দেশের রিজার্ভ প্রায় $16 বিলিয়ন নেমে আসছিল। সেখান থেকে এই প্রবাসী ভাইয়েরা কিন্তু এই গত প্রায় 1 বছরের ভিতরে এটাকে 30 বিলিয়নে নিয়ে গিয়েছেন। এটা একটা সাংঘাতিক বড় ব্যাপার। তো এই জায়গাটাতে সরকার আরো আন্তরিক হবে, এবং আমরা যারা আছি আমাদের যে সোশ্যাল মিডিয়াতে একটু সাবধানে মুভ করে, আমরা এটা নিন্দা জানাচ্ছি, বাংলাদেশ নিন্দা জানিয়েছে, আমরা জানিয়েছি। জাতিসংঘকে অ্যাভয়েড করে একটা শক্তিশালী দেশ আর একটা দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে হত্যা করতে পারে কিনা, ধরে নিয়ে যেতে পারে কিনা, এটা তো ভাইটাল কোয়েশ্চেন তো আছেই, এবং সেটা তো আমরা নিন্দা জানিয়েছি। কিন্তু এই সেন্সেশন ক্রিয়েট করলে পরে যেটা হয়, তখন যাতে আমরা আবার কোনো ধরনের কোনো বিপদে যাতে না পড়ি, বিশেষত এই 1.5 কোটি প্রবাসী ভাইরা যারা বিদেশে কাজ করেন, তাদের কথা চিন্তা ভাবনা করে একটু সেন্সিটিভ ওয়েতে যাতে আমরা এই কাজগুলো করি, সেটা আমাদের দিকে নজর রাখতে হবে। নিশ্চয়ই। কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জকিরুল আহসান, আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের সামনের দিনগুলোতে বিশেষ করে যখন অন্য দেশে যুদ্ধ হয়, বিশেষ করে মুসলিম কোনো দেশের সাথে আসলে ইউরোপের কোনো দেশ অথবা মার্কিন রাজ্যের যখন যুদ্ধ হয়, তখন এক ধরনের আমাদের এখানেও এক সেন্টিমেন্ট আসলে জেগে ওঠে। সেই জায়গা থেকে, যেহেতু নিরাপত্তার বিষয়টি আপনি আরো ভালো বোঝেন, আমরা নিজেদেরকে, যেটা আমাদের একজন অতিথিও বলছেন, যে আমরা হুটহাট করে অনেক কমেন্ট, অনেকে যে কন্টেন্ট দেওয়া, অনেক ধরনের অনেক কিছু বলা, জনতুষ্টিবাদী সাংবাদিকতা চলছে কিন্তু। হ্যাঁ, মানে সেই জায়গাটা আসলে নিয়ন্ত্রণে রাখা উচিত কিনা আপনার কাছে কি মনে হয়, এবং সরকার ওই বিষয়টা আসলে সেভাবে নজরদারিতে রাখা উচিত কিনা মনে করেন আপনি, যাতে ভুল বার্তা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে না যায়? ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা ক্রিটিক্যাল প্রশ্ন। এবং এই গ্লোবালাইজেশনের যুগে, যেখানে ইনফরমেশন টেকনোলজি, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল কানেকশন এবং
যেটা হচ্ছে যে আপনি বিয়ন্ড দ্য বর্ডার ক্রস করেও এক দেশের জনগণ আরেক দেশের জনগণের সাথে কানেক্টেড, এবং মিডল ইস্টের দেশগুলোর সাথে আমাদের কিন্তু একটা কালচারাল, যেটা রিলিজিয়াস বেসড কালচারাল কানেকশন রয়ে গেছে, এবং আমাদের একটা বিরাট অংশ এই মিডল ইস্টের দেশগুলোতে রয়েছে, এবং সেখান থেকে আমাদের রেমিটেন্স আসছে। তো আমাদের যে ধর্মীয় সেন্টিমেন্ট আছে সেটাতে কিন্তু সবাই এই মিডল ইস্ট দেশগুলো এফেক্টেড হলে এক ধরনের প্রতিক্রিয়া হবে, এবং সেই ক্ষেত্রে তারা তাদের যে সোশ্যাল মিডিয়া বলেন, যে মানে ডিফিকাল্ট একটা ব্যাপার। তো যার যার মত প্রকাশের স্বাধীনতা আছে, তারা মত প্রকাশ করছে, বাট অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে আমাদের জাতীয় স্বার্থ এবং জাতীয় যে অর্থনীতির ব্যাপার আছে এবং ডিপ্লোম্যাটিক ব্যাপার আছে, আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার আছে। আমার একটা কমেন্ট বা আমার একটা সোশ্যাল মিডিয়া পোস্টে সেটা কিন্তু আরেকটা দেশের বা আরেকটা দেশের জনগণকে কিন্তু একটা তাদের ভিতরে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, এবং সেটা আলটিমেটলি সরকারকেও একটা পয়েন্টে নিয়ে যেতে পারে। যেমন ভিয়েতনাম ওয়ারে কিন্তু কফিন, একটা করে কফিন পাঠানো হতো, এবং ভিয়েতনামি যুদ্ধের বিরুদ্ধে সেই কফিনের সাথে সাথে আমেরিকাতে আপনার জনমত বা জন রিয়াকশন দেখা যেত। তো এটাও কিন্তু এই ক্ষেত্রে ধরেন যে একটা ব্যাপার রয়ে গেছে, যেহেতু আমরা মিডল ইস্টের দেশগুলোর সাথে অর্থনৈতিকভাবে জড়িত, ধর্মীয়ভাবে জড়িত, কালচারাল ভাবে জড়িত। তো সেই ক্ষেত্রে সরকারকে এই ব্যাপারে যেটা করা যেতে পারে, সচেতনতা বৃদ্ধির জন্য সরকার ধরেন যে তার পাবলিসিটি বা প্রচার বা তার মোটিভেশন কার্যক্রম বা যে ধরনের ব্যাপার আছে, রুলস বা ইন্ডিকেশন বা সতর্কতা, সেটা জারি করতে পারে। বাট একবারে বন্ধ করে দেওয়া এটা তো এই যুগে সম্ভব না। এবং আমাদের জনগণ যারা আছে, তারা যখন আমরা এই কমেন্ট গুলো করবো, এবং এই তখন কিন্তু আমরা একটা পক্ষ অবলম্বন করছি বা কোনো পক্ষের বিপক্ষে আমরা কথা বলছি, সেই জিনিসগুলো ক্লিয়ারলি চলে আসবে। তো সেই ক্ষেত্রে সেরকম ভাবে ডিরেক্ট না করে হয়তো বা আমরা এক্সপ্রেস করতে পারি, কারণ পাবলিক ওপিনিয়নের মূল্য সেটাও কিন্তু একটা ব্যাপার। সেটাও কিন্তু যুদ্ধ বন্ধের ক্ষেত্রে, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউই যুদ্ধ চাইবে না, চাইবে একটা শান্তিপূর্ণ সমাধান। তো কোনো পক্ষ বিপক্ষে না, যে ইন জেনারেল যুদ্ধের বিপক্ষে কথা বলাটাই আমার মনে হয় যে জনগণের জন্য উচিত হবে, এবং সেইভাবেই সরকারকে নির্দেশনা, সতর্কতা বা প্রচার সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে। বাট একবারে তো আর আপনি এটা জনগণের উপর বন্ধ করতে পারেন না। অবশ্যই, অনেক ধন্যবাদ। যাতে কোনো ধরনের নিজেদের ভিতরে বিভেদ বা কোনো পক্ষপাতিত্ব তৈরি না হয়, সে বিষয়ের দিকে নজর থাকবে সরকারের, আমরা সেই প্রত্যাশা করি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অতিথিদের, এবং একই সাথে ইলিয়াস খান আপনাকেও। অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন ৭১ জার্নালে। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।